আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আগের ভিডিওতে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের প্রাণীজগতে যে শ্রেণীবিন্যাসটি রয়েছে, শ্রেণীবিন্যাসের পাঠ 2 থেকে 5 পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা যে এখানে তোমাদের যে মেজর যে 9টা পর্ব রয়েছে, সেই 9টা পর্বের কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং এই প্রাণীদের কিছু স্বভাব এবং বাসস্থান রয়েছে, মানে প্রাণীগুলো কোথায় বসবাস করে সে বিষয়গুলো রয়েছে। তো আমরা সে বিষয়গুলো কিভাবে খুব সহজে মনে রাখা যায় সেটা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখানে এই যে পর্বগুলো রয়েছে বা যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো মনে রাখার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে তোমরা প্রতিটা পর্বের কিছু প্রাণী রয়েছে, এই প্রাণীগুলোর ছবি মনে রাখবা। ঠিক আছে, নাম প্লাস ছবি মনে রাখবে, তাহলে তোমরা কিন্তু খুব ইজিলি এই ছবিগুলো দেখলে বা এই নামগুলো মনে করলে, ছবিটা তোমার মনের মধ্যে ভেসে উঠলে তুমি কিন্তু খুব সহজে বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে যেটি রয়েছে পরিফেরা। ঠিক আছে, পরিফেরা শব্দটা আসছেই হচ্ছে দেখো পোরাস শব্দ থেকে। হ্যাঁ, পোরাস, পোর মানে হচ্ছে ছিদ্র। তো পোরাস যে শব্দটা, পোরাস শব্দের অর্থ ছিদ্র। আর ফেরি, ফেরি শব্দের অর্থ বহন করা। ফেরিতে কি হয়, যে মনে করো সিম্পল ভাষা হচ্ছে যে লঞ্চ, ফেরি আছে না, ফেরিতে করে কি করা হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র নিয়ে যাওয়া হয়, তাই না? তাহলে পোরাস মানে ছিদ্র, ফেরি মানে হচ্ছে বহন করা। তার মানে হচ্ছে এই পর্বের প্রাণী যারা আছে, এই পর্বের প্রাণীরা কি করে, ছিদ্র বহন করে, মানে এদের শরীরে ছিদ্র আছে। হ্যাঁ, তো দেখো এখানে পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। কারণ হচ্ছে যে ছিদ্র থাকলে কি হয়, ছিদ্রের ভিতরে বাতাস থাকে, তাই না? তো এদের হচ্ছে বাতাস থাকলে কি হয়, তখন তুমি হচ্ছে এরকম করে ছেড়ে দিবা, সেগুলো কি হবে, এরকম করলে চেপে যাবে, ছেড়ে দিলে পূর্বের অবস্থায় ফেরত আসবে। সেজন্য এগুলোকে স্পঞ্জ নামে পরিচিত এরা। পৃথিবীর সর্বত্র এদের পাওয়া যায়, এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এরা হচ্ছে অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু প্রাণী স্বাদু পানিতে বসবাস করে। তো এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। তাহলে দেখো খুব বিষয়টা কিন্তু খুবই সিম্পল। আচ্ছা দেখো, সাধারণ বৈশিষ্ট্য এখানে কিন্তু বলাই হচ্ছে যেগুলো এই যে আবাসস্থলের মধ্যে বা এদের কিছু সাধারণ বৈশিষ্ট্য কিন্তু এখানেও রয়েছে। তো সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী। সরলতম বহুকোষী প্রাণী মানে হচ্ছে এদের, যেহেতু প্রাণীটা বড়, ঠিক আছে, স্পঞ্জ নামে পরিচিত, তার মানে এদের কি আছে, এদের অনেকগুলো কোষ আছে, তাহলে বহুকোষী প্রাণী। সরলতম মানে হচ্ছে যে এদের কোষগুলোর মধ্যে বেশি ঝামেলা নেই বা বেশি অন্য কোনো উপাঙ্গজ বা উপাদানগুলো কম আছে। হ্যাঁ, সরলতম। তো বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না। তো এই টিস্যুটা কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে কতগুলো কি করে, কতগুলো যে আমাদের শরীরের যে কোষ আছে, এই কোষগুলো মিলে, কতগুলো কোষ, অনেকগুলো কোষ মিলে যখন একই ধরনের কাজ করে, তখন সেটাকে কি বলা হয়, টিস্যু বলা হয়, তাই না? তো এরা কি করে না, এরা হচ্ছে টিস্যু গঠন করে না। তো দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, যেটা হচ্ছে পোরাস বলা হচ্ছে। তো এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে, আর কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যদি হচ্ছে এটার পরিফেরা যদি বলি একদম খুব সিম্পল ভাষায়, যে আমাদের পোরাস, পোরাস মানে কি, ছিদ্র। তার মানে এই যে প্রাণীগুলো আছে, প্রাণীগুলোর মধ্যে অসংখ্য ছিদ্র আছে। ছিদ্র থাকার কারণে এরা কি হয়, এদের ভিতর দিয়ে অক্সিজেন এবং হচ্ছে খাদ্যবস্তু এই ছিদ্রপথেই যাওয়া আসা করে, তাই না? তো যেহেতু প্রাণীটা হচ্ছে ছোট না, বড়, সামুদ্রিক, তার মানে কি বহুকোষী সরল প্রাণী, তাই না? তো এই যে যেহেতু এখানে বলা আছে টিস্যু গঠন করে না, এই কথাটা কিন্তু লাস্টে দেওয়া আছে যে এদের কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না। টিস্যু না থাকার কারণে, যেহেতু কলা মানে কোষ আছে অনেকগুলো, কিন্তু টিস্যু না থাকার কারণে এদের হচ্ছে যে কলা, অঙ্গতন্ত্র থাকে না। টিস্যুর হচ্ছে বাংলা অবশ্য কলা। তো এই টিস্যু গঠন না করার কারণে অঙ্গতন্ত্র থাকে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা কিন্তু খুব সহজ। আমরা সহজ ভাষায় বললে এদের কি, যে পরিফেরা পর্বের প্রাণীরা, এরা হচ্ছে স্পঞ্জ নামে পরিচিত, সর্বত্র এদের পাওয়া যায়, সামুদ্রিক প্রাণী। কিছু আছে স্বাদু পানিতে বসবাস করে, সাধারণত এরা দলবদ্ধ হয়ে বসবাস করে। আর বৈশিষ্ট্যের মধ্যে কি, সরলতম বহুকোষী প্রাণী, এদের কি নাই, টিস্যু নাই। আর দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, এই ছিদ্রপথে পানির সাথে কি করে, অক্সিজেন এবং খাদ্যবস্তু প্রবেশ করে। আর কোনো সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্র নেই। এই যে দেখো এখানে যে উদাহরণ প্রাণীটা দেওয়া আছে, এই প্রাণীটার নাম কি, স্পাইরোগাইরা। ঠিক আছে, তাহলে স্পঞ্জ, স্পঞ্জ থেকে স্পাইরোগাইরা, পরিফেরা, দেখো এই সবগুলো কিন্তু তোমার একই রকমই মনে হবে, তাই না? তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি
এই প্রাণীটার দিকে তাকাও, প্রাণীটার নাম মনে রাখো, তাহলে পরিফেরা পর্বের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমার মনে রাখার কথা। এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা 2 নম্বর যেটি দেখবো সেটা হচ্ছে নিডারিয়া। তো নিডারিয়া পর্বের প্রাণী দেখো বানানটাই একটু সমস্যা আছে, প্রথমে সি নিডারিয়া আছে, হ্যাঁ, সি এর উচ্চারণ কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে নিডারিয়া। তো নিডারিয়া দেখো এরা কি ছিল ইতিপূর্বে এরা হচ্ছে সিলেন্টেরেটা নামে পরিচিত ছিল, ঠিক আছে। তো এদের কি আছে, এদের হচ্ছে নিডোসাইট নামে বৈশিষ্ট্যপূর্ণ কোষ আছে, হ্যাঁ, এদের যে এই পর্বের প্রাণীদের নিডোসাইট নামে একটা আলাদা রকমের বৈশিষ্ট্যপূর্ণ কোষ দ্বারা এরা গঠিত। তো এখানে আমরা যদি হচ্ছে নিডারিয়া পর্বের যে উদাহরণটা আছে, উদাহরণটা হচ্ছে হাইড্রা। হাইড্রাটা হচ্ছে তোমরা যারা সিনেমা দেখেছো তারা জানো যে হাইড্রা হচ্ছে একটা কিন্তু প্রাণীর মতো, তাই না, যে প্রাণীটার একটা হাত কেটে দিলে কি হয়, ওই জায়গাটা আবার হচ্ছে পূরণ হয়ে যায়। এর কিন্তু অনেকগুলো উপাঙ্গের মতো থাকে, তাই না, দেখতে পাচ্ছ অনেকগুলো উপাঙ্গের মধ্যে আছে, এবং এই যে গায়ে দেখো অনেক ছোট ছোট ছিদ্রের মতো লাগতেছে, তাই না। তো আমরা যদি হচ্ছে এখানে দেখি যে এদের প্রথমত স্বভাব এবং বাসস্থান, যে এরা প্রায় পৃথিবীর সব অঞ্চলে এদেরকে দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খালবিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে বসবাস করে। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকৃতির হয়, ঠিক আছে। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে। কলোনি মানে কি, অনেকগুলো জিনিস একসাথে বসবাস করা। এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে বা মুক্তভাবে সাঁতার কাটে, ঠিক আছে। তো এদের বৈশিষ্ট্য দেখো, এই যে চিত্রটা দেখলে কিন্তু তোমরা হচ্ছে দেখো সব মিলাতে পারবে যে দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। দুটি ভ্রূণীয় কোষস্তর মানে মনে করো এটা যদি একটা ফুলের টবের মতো হয়, তাহলে কি হয়, ফুলের টবের বাইরে একটা সাইড আছে, ভিতরে একটা ত্বক থাকে, তাই না। ফুলের টব হলে বাইরে একটা ত্বক থাকবে, ভিতরে একটা ত্বক থাকবে, এটাই বলা হয়েছে যে দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি অ্যাক্টোডার্ম এবং ভিতরের দিকের স্তর যেটা সেটা হচ্ছে অ্যান্ডোডার্ম নামে পরিচিত। তাহলে বাইরের স্তরটি হচ্ছে অ্যাক্টো, ভিতরটা হচ্ছে অ্যান্ডো। একটা জিনিস মনে রাখবা, এই যে অ্যান্ডো, যেখানে যেখানে অ্যান্ডো দেখবা সেটাই বুঝে নেবা ভিতরে, ঠিক আছে। আর ডার্ম মানে হচ্ছে ত্বক, ডার্ম মানে ত্বক, তাহলে ভিতরটা হচ্ছে অ্যান্ডোডার্ম, তাহলে বাইরেরটা কি হবে, অ্যাক্টোডার্ম। অ্যাক্টো মানে হচ্ছে বাইরে, ডার্ম মানে হচ্ছে ত্বক, তাহলে ত্বকটা হচ্ছে অ্যাক্টোডার্ম এবং অ্যান্ডোডার্ম নামে দুইটা হচ্ছে কোষস্তর দ্বারা যেহেতু গঠিত, তাহলে ত্বকটা হচ্ছে দুই রকমের নাম হবে। এই দেহ গহ্বরকে হচ্ছে সিলেন্টেরন বলা হয়। এই যে ফুলের টবের মতো যেটা দেখতে পাচ্ছ ভিতরে যে ফাঁকা থাকে, এটাকে বলা হয় সিলেন্টেরন। তো এই যে ফুলের টবের মতো যেটা বললাম ভিতরের যে অংশটুকু, এই অংশটা একার সাথে মানে একই ধারে আর কি, একই সাথে পরিপাক এবং সংবহনে অংশ নেয়। পরিপাক মানে হচ্ছে যে খাবার টাবার যেগুলো খায় সেই খাবার থেকে যে শক্তি উৎপাদন করা হয়, ঠিক আছে, হজম প্রক্রিয়া থেকে শুরু করে শক্তি উৎপাদন, সেটা হচ্ছে পরিপাক। আর সংবহন মানে হচ্ছে রক্ত চলাচল বা হচ্ছে খাবারকে বহন করে অন্য কোথাও নিয়ে যাওয়া, এটাই হচ্ছে সংবহন। এরপর অ্যাক্টোডার্মে নিডোসাইট নামক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। অ্যাক্টোডার্ম মানে কি, এই যে বাহিরের এই সাইডটা, হ্যাঁ, এই যে এইগুলোকে বলা হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ, হাতের উপাঙ্গের মতো, অক্টোপাসের মতো। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। মানে এগুলো দিয়ে হচ্ছে যে হাতের উপর যে আঙুলের মতো উপাঙ্গগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে কি করে, সেগুলো দিয়ে সে হচ্ছে অন্য কোনো প্রাণীকে ধরে। তো তোমরা যদি উপর ক্লাসে উঠলে হাইড্রা পড়লে দেখতে পাবে যে হাইড্রার একটা মাথা কেটে দিলে, একটা আঙুল কেটে দিলে ওইটা আবার পূরণ হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে এই জন্য বলা হচ্ছে যে এটা একটা বৈশিষ্ট্যপূর্ণ, হ্যাঁ, এই কোষগুলো বৈশিষ্ট্যপূর্ণ। এক্সাম্পল হচ্ছে হাইড্রা, অবিলিয়া ইত্যাদি। তোমরা হাইড্রাটা মনে রাখো, তাহলে কিন্তু তোমাদের নিডারিয়া পর্বের যেটা সেটা কিন্তু মনে থাকবে। তাহলে নিডারিয়ার হচ্ছে এক্সাম্পল কি, হাইড্রা। দেখো নামেও কিন্তু মিল আছে, তাই না, নিডারিয়া, হাইড্রা। তাহলে হাইড্রার আমরা যদি সিম্পল বৈশিষ্ট্য বলি যে এদের হচ্ছে যেহেতু ফুলের টবের মতো, তাহলে দুই স্তর বিশিষ্ট কোষ আছে, একটা হচ্ছে এক্টোডার্ম, বারেরটা, ভিতরটা কি এন্ডোডার্ম। ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে সেটাকে বলা হয় সিলেন্টেরন। এই সিলেন্টেরনের কাজটা কি, যে সিলেন্টেরনের কাজ হচ্ছে পরিপাক এবং সংবহনে অংশ নেওয়া। আর কি হচ্ছে এখানে যে আঙুলগুলো আছে সেই আঙুলগুলো হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ নিডোসাইট মানে কোষগুলোর নাম আর কি। আর তো এই কোষগুলো কি করে, এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা এবং চলন ইত্যাদি কাজে অংশ নেয়। মানে এইগুলো এভাবে উল্টা করে দিয়ে চলাফেরা করে, ঠিক আছে।
এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ছিল নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো। এরপর আমরা যদি হচ্ছে প্লাটিহেলমিনথেস দেখি, প্লাটিহেলমিনথেস এক্সাম্পল আমরা যদি খেয়াল করি, দেখো এখানে এটা হচ্ছে মূলত কৃমি, হ্যাঁ, প্লাটিহেলমিনথেস কৃমি জাতীয় এটা। তো প্লাটি, হ্যাঁ, প্লাটি হচ্ছে শব্দটার সাথে দেখো ফিতার একটা যদি মিল খুঁজে পাও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, হ্যাঁ। প্লাটিহেলমিনথেস এটা মূলত ফিতা জাতীয় যে কৃমিগুলো থাকে সেগুলো। দেখো এখানে ছবিটা মনে রাখো, এই ছবিটার দিকে তাকাও যে এদের দেহটা কি, দেহ হচ্ছে চ্যাপ্টা, উভয় লিঙ্গ, মানে এরা হচ্ছে পুরুষ এবং স্ত্রী দুই রকমের লিঙ্গ একই সাথে এরা আছে, হ্যাঁ, উভয় লিঙ্গ, বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী। তো কৃমি তো বাহিরে বসবাস করে না, ঠিক আছে। এরা বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী বলতে বোঝাচ্ছে যে বহি যদি হয় তাহলে এটা গায়ের সাথে লেগে থাকবে, ঠিক আছে, গায়ের সাথে লেগে থাকবে, আর যদি অন্ত হয় তাহলে পাকস্থলীর ভিতরে বা শরীরের ভিতরে থাকবে। তো এদের দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত, মানে এই যে কৃমির যে এখানে সব এই দেহগুলো দেখো ছবিটার দিকে যদি তাকাও তাহলে মনে হবে কি আঁশের মতো, তাই না? তো এটাকে বলা হচ্ছে যে এদের দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত, ঠিক আছে। এই শক্ত যে জিনিসগুলো সেগুলোকে কিউটিকল বলা হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তো এই যে কৃমি, ঠিক আছে, এরা কি করে, এরা হচ্ছে তো খাদ্য গ্রহণ করে, তাই না? তো এরা খাদ্য গ্রহণ করবে কিভাবে, যে তার হচ্ছে দাঁত নেই, তাই না? যেহেতু এরা অন্তঃপরজীবী বা বহিঃপরজীবী, সেজন্য কি থাকে এদের দেহে চোষক বা আংটা থাকে, হ্যাঁ, চোষক থাকে এবং আংটা থাকে। এই চোষক বা আংটার সাহায্যে তো ওরা কি করে, ওরা হচ্ছে যে যার উপরে ডিপেন্ড করে, মানে পরজীবী হিসেবে যার উপরে থাকে তার সাথে থাকে, তার শরীর থেকে পুষ্টি সংগ্রহ করে। এরপর এদের দেহে শিখা অঙ্গ নামে বিশেষ একটা অঙ্গ থাকে। কি অঙ্গ নামে? শিখা অঙ্গ নামে একটা বিশেষ অঙ্গ থাকে। এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে, ঠিক আছে। আর পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে যেহেতু এরা পরজীবী, যেহেতু তারা হচ্ছে হজম করার প্রয়োজন পড়ে না, হজম করার যেহেতু প্রয়োজন পড়ে না, তাহলে পৌষ্টিকতন্ত্র হচ্ছে এরকম কোনো প্রয়োজন নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এগুলো সব কিন্তু মিল আছে, তাই না? তাহলে আমরা যদি হচ্ছে সিম্পলি বলি যে এই যে প্লাটিহেলমিনথেস এদের সাধারণ বৈশিষ্ট্য কি, যে এরা দেখো কি চ্যাপ্টা এবং উভয়লিঙ্গ, এদের হচ্ছে বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে বসবাস করে, এদের দেহ হচ্ছে পুরো কিউটিকল দ্বারা আবৃত, ঠিক আছে, এগুলো যে শক্ত খোলসের মতো থাকে। এদের দেহে কি থাকে? চোষক বা আংটা থাকে। এদের দেহের রেচনাঙ্গ আছে একটা, যার নাম হচ্ছে শিখা। আর পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত, কারণ হচ্ছে কি এরা হচ্ছে যেহেতু বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে বসবাস করে, তাই। তাহলে এদের বসবাসটা কোথায় হবে? বসবাস বা আবাসস্থল। তো বসবাস বা আবাসস্থল যদি বলা হয়, দেখো যে নামটা খেয়াল করো, যে প্লাটি অর্থ চ্যাপ্টা আর হেলমিনথিস অর্থ কৃমি, হ্যাঁ, চ্যাপ্টা কৃমি। এই দুটি শব্দ থেকে প্লাটি হেলমিনথিস শব্দটি এসেছে। তো এদের বসবাস দেখো যে বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে বসবাস করে বলা হচ্ছে এখানে। তবে কিছু প্রাণী প্রজাতি মুক্তজীবী বা হিসাবে স্বাদু পানিতে অথবা কিছু প্রাণী লবণাক্ত প্রাণীতে বসবাস করে। এই পর্বের কোনো প্রাণী ভেজা ও স্যাঁতসেঁতে পরিবেশে বা মাটিতে বসবাস করে। যকৃৎ কৃমি, পিতাকৃমি এই পর্বের অন্তর্ভুক্ত। তো আমরা এখানে যদি হচ্ছে যকৃৎ কৃমি যেটি রয়েছে ফ্যাসিওলা, ঠিক আছে, ফ্যাসিওলা, তোমার যদি বানান মনে রাখার সুবিধার্থে তুমি হচ্ছে ফ্যাসকিওলাও বলতে পারো, তোমার যেভাবে মনে থাকে, ঠিক আছে। এটা ফ্যাসিওলাই মনে হয় সবচেয়ে সহজ। আর একটি হচ্ছে টাইনিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এক্সাম্পলটার দিকে তাকালে তোমাদের কিন্তু এখান থেকে যে বৈশিষ্ট্য 6টা বৈশিষ্ট্য আছে, 6টা বৈশিষ্ট্যের মধ্যে মোটামুটি 4-5টা কিন্তু এমনি মনে আসবে, তাই না? এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো নেমাটোডা যেটি বলতেছে, তাই না? নেমাটোডা, তো নেমাটোডা একটা নাম হচ্ছে নেমাথেলমিনথেস। তো যেহেতু এখানে থেলমিনথিস বলা হচ্ছে, তার মানে এরাও কৃমি, তাই না? দেখো এই যে বলা হচ্ছে নেমা শব্দের অর্থ সুতা, আর যেহেতু থেলমিনথিস আছে এরা হচ্ছে কৃমি। তো এরা হচ্ছে সুতা কৃমি জাতীয় যেগুলো আছে, চিকন চিকন বা ছোট ছোট যে কৃমিগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই নেমাটোডা পর্বের অন্তর্ভুক্ত। তোমরা যদি এখানে পরবর্তী পৃষ্ঠা 5 নম্বর পৃষ্ঠায় এদের সাধারণ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তোমরা যদি এটার দিকে তাকাও তাহলে তোমরা হচ্ছে এদের ছবিটা দেখলেই বৈশিষ্ট্য অনেকগুলো কিন্তু লিখতে পারবে। যেমন দেখো হচ্ছে এদের ছবি দেখে বোঝা যাচ্ছে যে এরা যেহেতু গোল, তাহলে কি বলা হচ্ছে যে এদের দেহ নলাকার এবং পুরো ত্বক দ্বারা আবৃত। পুরো বলতে এটা পুরোটাই আসলে মাংসল, হ্যাঁ। পৌষ্টিক নালী সম্পূর্ণ, মুখ ও পায়ুছিদ্র উপস্থিত। পৌষ্টিক নালী সম্পূর্ণ কেন? কারণ হচ্ছে এরা খাদ্য গ্রহণ করে, হ্যাঁ, এরা হচ্ছে যে পরজীবী হিসেবে যেখানে থাকে খাবার গ্রহণ করে সেগুলো হজম করতে পারে,
সেজন্য যেহেতু খাবার গ্রহণ করবে সেজন্য তাদের অবশ্যই মুখ থাকা লাগবে, পৌষ্টিক নালী থাকা লাগবে, আর খাবার খেলে তো সেগুলো বেরও করতে হবে, সেজন্য পায়ুছিদ্র উপস্থিত। এরপর পায়ুছিদ্র মানে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারতেছ, যেখান থেকে আমাদের যে মল বের হয়, হ্যাঁ, সেটাকে বলা হয় পায়ুছিদ্র। এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো শাসনতন্ত্র শোষণতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। শোষণতন্ত্র মানে হচ্ছে যে আমরা শ্বাস প্রশ্বাস যেটা দিয়ে নিলাম, অর্থাৎ নাক, ফুসফুস, এগুলো ওদের লাগে না। আর সংবহনতন্ত্র মানে হচ্ছে রক্ত, ব্লাড। যেহেতু ওদের হচ্ছে ব্লাড নেই সেহেতু ওদের সংবহনতন্ত্রেরও তেমন একটা প্রয়োজন পড়ে না। সাধারণত এক লিঙ্গ, এরা হচ্ছে পুরুষ এবং নারী দুই রকমই হয়, যেমন যেটা বড় দেখতেছ, ঠিক আছে, এটা হচ্ছে পুরুষ। তো দেহগহ্বর অনাবৃত ও প্রকৃত সিলম নেই। দেহগহ্বর অনাবৃত মানে এই যে দেহগহ্বর যেটি মাংসল যেটি দেখতে পাচ্ছে এর উপর দিয়ে কোনো খোলস বা কোনো কিছু নেই, এটাকে বলা হচ্ছে অনাবৃত, এবং প্রকৃত সিলম নেই। সিলম হচ্ছে একটা এদের বৈশিষ্ট্যপূর্ণ কোষ, যেটা এদের নাই, ঠিক আছে। তো যেমন এখানে সহজ এক্সাম্পলটা হচ্ছে লোয়া, এটা কিন্তু খুব মানে ইন্টারেস্টিং একটা নাম, লোয়া। এটা হচ্ছে চোখের কৃমি, হ্যাঁ, তো তোমরা এটা মনে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটার যে সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখলাম, সাধারণ বৈশিষ্ট্যগুলো কিন্তু ছবির সাথে সাথে মিলিয়ে বললে দেহটা নলাকার, পুরো ত্বক দ্বারা আবৃত, পৌষ্টিক নালী, যেহেতু মুখ আছে, মুখ থাকলে পৌষ্টিক নালী, বায়ুপথ উপস্থিত, শোষণতন্ত্র এবং হচ্ছে সংবহনতন্ত্র অনুপস্থিত। শোষণ এবং সংবহনতন্ত্র এদের প্রয়োজন পড়ে না, সাধারণত এক লিঙ্গ, এবং হচ্ছে দেহগহ্বর অনাবৃত ও প্রকৃত সিলম নাই। তো এদের তোমরা যদি হচ্ছে স্বভাব বাসস্থান দেখো তাহলে দেখবা যে এটাই বলছে যে অন্ত্র পরজীবী হিসাবে প্রাণীর অন্ত্র এবং রক্তে বসবাস করে। অন্ত্র মানে হচ্ছে পাকস্থলী, রক্ত তো বুঝতেই পারতেছ। এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বসবাস করে, নানা রকম ক্ষতি সাধন করে। তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বসবাস করে। গোল কৃমি, ফাইলেরিয়া কৃমি, চোখের কৃমি এই পর্বের অন্তর্ভুক্ত। এক্সাম্পল সহকারে এখানে কিন্তু বলে দেওয়া আছে, তাই না? তাহলে এরা অন্তঃপরজীবী হিসেবে অন্ত্রে এবং রক্তে বসবাস করে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের এখানকার যে নেমাটোডা যে পর্বটি, সেই নেমাটোডা পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে অ্যানিলিডা পর্বটা। অ্যানিলিডা পর্বের দেখো এক্সাম্পল খেয়াল করলে বুঝতে পারবে। কেঁচো, যোগ। তাহলে কেঁচোর কি আছে দেখো, কেঁচোর দেহগুলা কি, এদের হচ্ছে কিন্তু মুখ আছে, তাই না? মুখ আছে এবং হচ্ছে এদের দেহ খণ্ডায়িত, তাই না? দেখো এই যে জিনিসগুলোই আছে সাধারণ বৈশিষ্ট্য, যে দেহ নলাকার এবং খণ্ডায়িত, নলের মতো, হ্যাঁ। আর নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। রেচন মানে কি, এই যে যে খাবারগুলো খায় সেই খাবারগুলো তো হজম করতে হবে, তো এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে রেচন। তো এই রেচন অঙ্গটার নাম কি, নেফ্রিডিয়া। তো প্রতিটি খণ্ডে শিটা থাকে, যোগে থাকে না, হ্যাঁ, এই যোগে আবার শিটা থাকে না, শিটা চলাচলে সহায়তা করে। শিটাটা কি, শিটাটা হচ্ছে এই যে যে খণ্ডগুলো রয়েছে না, প্রতিটা ছোট ছোট খণ্ড, এই খণ্ডের সাথে ছোট ছোট পায়ের মতো থাকে, হ্যাঁ। পা বলতে এক ধরনের থাকে যেটা দেশেরা হচ্ছে চলাচল করতে পারে, মানে একটু মসৃণ না, একদম একটু হালকা একটু থাকে, র্যাকের মতো থাকে, যেটা দিয়ে তারা হচ্ছে চলতে পারে, সেটাকে বলা হয় শিটা। তাহলে সিম্পল, এদের দেহ হচ্ছে নলাকার ও খণ্ডায়িত, নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে, আর প্রতিটা খণ্ডে শিটা থাকে, আর যেটা হচ্ছে এই চলাচল সহায়তা করে। শিটা আবার যোগে থাকে না, তাই না? স্বভাব বাসস্থানে যদি বলি, দেখো যে অ্যানিলিডা হচ্ছে অ্যানালাস শব্দের অর্থ আংটি। তো এই শব্দটি থেকে এই পর্বের নাম করা হয়েছে, মানে আংটার মতো, ঠিক আছে। পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায়। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বসবাস করে। এই পর্বের বহু প্রাণী স্বেচ্ছাতে মাটিতে বসবাস করে। শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তী যে পর্বটি রয়েছে সেটি হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা খেয়াল করে যে নামের উপরে কি রয়েছে, একটা রেফ রয়েছে, তাই না? তো এই রেফের সাথে দেখো এই প্রাণীদের তোমরা যদি হচ্ছে খেয়াল করো, প্রাণীদের যে নামটা, উদাহরণ যেগুলো রয়েছে, উদাহরণ দেখো এদের কিন্তু কি রয়েছে, উপাঙ্গ রয়েছে, তাই না? এই যে আর্থ্রোপোডা, এর উপরে যে উপাঙ্গের মতো রয়েছে, এখানে একটা দেখো উপাঙ্গের মতো রয়েছে, তার মানে এই প্রাণীদের কি থাকে, মাথায় উপাঙ্গের মতো থাকে, অ্যান্টেনা থাকে। তো আর্থ শব্দের অর্থ হচ্ছে সন্ধি, সন্ধি মানে পা, ঠিক আছে। সন্ধি মানে হচ্ছে তোমার খণ্ড খণ্ড যেগুলো সেগুলো, আর প্রোডা শব্দের অর্থ পা, মানে খণ্ডায়িত পা, হ্যাঁ। তো এরা দেখো সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এদের মস্তক, বক্ষ এবং উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান।
আর সন্ধিযুক্ত উপাঙ্গ বলতে কি, সন্ধি মানে হচ্ছে মানে ভাঙা না, বাট হচ্ছে এরকম চূড়া লাগানো থাকে, এগুলোকে বলা হয় সন্ধিযুক্ত উপাঙ্গ। ঠিক আছে, তো এদের মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। পুঞ্জাক্ষী কি জিনিস? পুঞ্জাক্ষীটা হচ্ছে আমাদের যেরকম মানুষের একটা চোখ আছে, তো এদের একটা চোখের জায়গায় অনেকগুলো চোখ একসাথে থাকে। হ্যাঁ, মানে এটা এই চোখটাই একটা চোখ অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত থাকে, এটাকে বলা হয় পুঞ্জাক্ষী। আর এই যে অ্যান্টেনা, এই যে বললাম উপাঙ্গ থাকে, মাথা সূর্যের মতো থাকে। নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। এই যে তেলাপোকাটা আছে, তেলাপোকা তোমরা জানো যারা মেয়েরা আছো, বাড়ি দিলেও মরে না, তাই না? একবার আস্তে করে মারলে মরে না, কারণ হচ্ছে এদের শরীরের উপরে যে ইটা থাকে, খোলসটা থাকে, এটা হচ্ছে কাইটিন সমৃদ্ধ। হ্যাঁ, এটা হচ্ছে শক্ত, এই কারণে হচ্ছে এরা সহজে মরতে চায় না। আর ম্যালপিজিয়ান, ঠিক আছে, ম্যালপিজিয়ান নালিকা নামক রেচনাঙ্গ বিদ্যমান। তাহলে ম্যালপিজিয়ান রেচনাঙ্গ কার আছে? আর্থ্রোপোডা পর্বে, এটা মনে রাখতে হবে। আর দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। রক্তপূর্ণ গহ্বর হিমোসিল, হিমোসিল হচ্ছে তোমার সাদা রক্ত। হ্যাঁ, এদের রক্তগুলো কিন্তু লাল না। তোমরা যদি প্রাণীগুলোকে মারো দেখবা যে সাদা আঠার মতো বের হয়। হ্যাঁ, তো এটাকেই হচ্ছে হিমোসিল বলা হচ্ছে। তাহলে আমরা যদি সিম্পলি বলি আবার আরেকবার, যে এদের দেহ মস্তক, বক্ষ, উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত, সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। মাথায় কি আছে? একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। দেহ হচ্ছে নরম, দেহটা এদের দেহটা কিন্তু নরম, কিন্তু কি থাকে? শক্ত কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে। ম্যালপিজিয়ান নালিকা নামক রেচনাঙ্গ থাকে। আর দেহে রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত, তাই না? তাহলে এক্সাম্পল হিসাবে প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া এগুলো সবই কি আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত, তাই না? তাহলে চিংড়ি মাছ কিন্তু মাছ না, এটা হচ্ছে পোকা। হ্যাঁ, আর্থ্রোপোডা। শিক্ষার্থী বন্ধুরা, এটা দেখো, এটা অনেক পর্ব, অনেক প্রজাতি হচ্ছে অন্তঃপরজীবী, বহিঃপরজীবী হিসেবে বসবাস করে। এরা হচ্ছে স্থলে, স্থলে বলতে যেমন তেলাপোকা, তারপর স্বাদু পানিতে, সমুদ্রে বসবাস করে, তাই না? আবার এই পর্বে প্রাণীদের হচ্ছে ডানা থাকতে পারে, অনেক প্রাণীর ডানা আছে যারা হচ্ছে ডানার সাহায্যে উঠতেও কিন্তু পারে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মলাস্কা। মলাস্কা, হ্যাঁ, মলাস্কা এটা হচ্ছে খোলস, শক্ত খোলস আছে। হ্যাঁ, শামুক, এটা মনে রাখবো। মলাস্কা পর্বের এক্সাম্পল হচ্ছে শামুক। শামুকের কথাটা মনে রাখলেই তোমরা হচ্ছে দেহ বৈশিষ্ট্যগুলো লিখতে পারবে। শামুকের দেহ কি? নরম। আর এই নরম দেহটা কি আছে? একটা শক্ত খোলস দ্বারা আবৃত। দেখো, এটা কিন্তু বলে দিয়েছি 1 নম্বরে। আর পেশিবহুল পা দিয়ে চলাচল করে। এদের কি আছে? যে দেখো, পেশিবহুল পা আছে, তাই না? এই যে এখানে দেখো পেশিবহুল পা রয়েছে। ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। তো যেহেতু এরা পানিতেও বসবাস করে, আবার হচ্ছে ডাঙায় বসবাস করে, তাহলে অবশ্যই ফুসফুস বা ফুলকার প্রয়োজন পড়ে। তো এটার সাথে দেখো আমরা এদের বাসস্থান বলতে পারি, যে বাসস্থান এরা সামুদ্রিক হতে পারে, তারপরে হচ্ছে পাহাড়ি অঞ্চলে, বন জঙ্গলে, স্বাদু পানিতে বসবাস করে। কারণ শামুক তো পানিতে বসবাস করে তাও না, এরা কিন্তু বন জঙ্গলে বসবাস করে, গাছে ঘাসে টাসের সাথে দেখবে এরা লেগে লেগে থাকে, তাই না? মানে স্যাঁতসেঁতে পরিবেশ যেখানে একটু পানি পানি থাকে, সেখানে কিন্তু এই মলাস্কা পর্বের প্রাণীদের আমরা দেখে থাকি, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে এখাইনোডার্মাটা। এখাইনোডার্মাটা দেখো, ডার্মাটা মানে কি ত্বক, তাই না? এখাইনোডার্মাটা অর্থাৎ দেখো এখানে এখনস, এখনস মানে হচ্ছে কাটা। হ্যাঁ, তার মানে এই পর্বের প্রাণীদের দেহ কাটা কাটা থাকে। তো এক্সাম্পল হিসেবে তোমরা তারা মাছটা মনে রাখো। তারা মাছ মনে রাখলে তোমরা এখানকার এই পর্বে যারা প্রাণী রয়েছে, প্রাণীদের সাধারণ বৈশিষ্ট্যগুলো তুমি ইজিলি মনে রাখতে পারবে। তাহলে এদের দেহ সাধারণ বৈশিষ্ট্য কি? দেহ হচ্ছে কাটা কাটা যুক্ত। এরপর দেহ 5টি সমান ভাগে বিভক্ত। মানে এই যে দেখো হাতের এখানে যে ছবিটা আছে তারা মাছ, তো তারা মাছের দেহটা কি 5টি সমান ভাগে বিভক্ত। এর মানে হচ্ছে যে এই যে এই অংশটুকু এই ভাগে মনে করো, এই ভাগে যা আছে এই ভাগেও কিন্তু ঠিক তাই আছে, তাই না? এটাকে বলা হচ্ছে সমান ভাগে বিভক্ত। এরপর পানি সংবহন তন্ত্র থাকে এবং নালীপদের সাহায্যে চলাচল করে। পানি সংবহন তন্ত্র বলতে এরা যেহেতু পানিতে বসবাস করে, পানি সংবহন তন্ত্র আছে, মানে পানি পরিবহন করতে পারে, পানি এরা খেতে পারে বা পানি এক জায়গা থেকে শরীরে অন্য জায়গায় বহন করতে পারে। আর নালীপদের সাথে চলাচল করে বলতে, নালীপদ বলতে হচ্ছে এই যে এই পাগুলো, হ্যাঁ, এইগুলোকে বলা হচ্ছে নালীপদ। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। আচ্ছা, অঙ্কীয় আর পৃষ্ঠদেশ কি? অঙ্কীয় মানে যে আমার হাত দেখতে পাচ্ছ তোমরা, এই হাতের হচ্ছে এই সাইডটাকে বলা হয়, এই সাইডটা হচ্ছে অঙ্কীয়, আর এটা হচ্ছে পৃষ্ঠীয়, পিঠ। হ্যাঁ,
লঙ্কীয়, দৃশ্য আর পৃষ্ঠীয়। মানে এই যে তারা মাছ আছে এদেরকে এই সামনের সাইড বা পিছনের সাইড পিঠ এই দুটো নির্ণয় করা যায়, কিন্তু মাথাটা আসলে কোথায় সেটা চিহ্নিত করা যায় না। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের এখানে প্রথম যে 8টি পর্ব, সেই 8টি পর্বের বর্ণনা। আশা করি তোমরা এগুলো মোটামুটি একটা ধারণা পেয়েছ। তোমাদের আসলে একটু পড়তে হবে এবং পড়ার সাথে সাথে লিখবা। আর এদের যে ছবিগুলো রয়েছে প্রতিটা পর্বের, তোমার ছবিটা যদি আঁকানো শেখো, পরীক্ষা যদি আসে আর তোমরা যদি একটা ছবি আঁকতে পারো, তাহলে কিন্তু নাম্বার ক্যারি করা অনেক সহজ। মানে বিজ্ঞানের প্রত্যেকটা পার্টেই, যেগুলো বিশেষ করে বায়োলজিক্যাল পার্টগুলো থাকে, সেখানে তুমি যদি ছবি আঁকতে পারো তাহলে কিন্তু খুব ভালো নাম্বার পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আছে 9 নম্বরের করডাটা পর্ব। তো করডাটা পর্বের আমরা সাধারণ বৈশিষ্ট্য কি থাকে এদের পিঠে, ঠিক আছে, দেখো পৃষ্ঠীয় দেশ বরাবর কি থাকে, নটোকর্ড থাকে। হ্যাঁ, নটোকর্ড কি? নটোকর্ড হচ্ছে কতগুলো খণ্ডায়িত হাড়, যেগুলো একটা একটার সাথে পেশি দ্বারা এক ধরনের দ্বারা যুক্ত থাকে। যে বলা আছে দেখো, নটোকর্ড হলো একটি নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ। মানে নরম হবে, নরম বলতে এটা একদম ওরকম নরম না, মানে ওটা এরকম বাঁকানো যায়, ঠিক আছে, দেখো পিঠে যে আমরা বাঁকা করতে পারি, কারণটা নমনীয়। আবার এটা লম্বা, দণ্ডাকার, আর দৃঢ়, মানে এটা শক্ত আছে। শক্ত বলতে এটা ছেড়ে যাবে না, ঠিক আছে, মানে এরকম বাড়ি পারবে না, এটা মানে তুমি কন্ট্রোল করতে পারবে। আর অখণ্ডায়িত অংশ বলতে কি, এটা খণ্ড খণ্ড, মানে খণ্ড খণ্ড বাট লাগানো একসাথে, তাই না? এগুলো খণ্ড খণ্ড বাট পিঠে এই সাইডে তোমরা যদি দেখো যে এগুলো খণ্ড খণ্ড আছে কিন্তু লাগানো, এই জন্য বলা হচ্ছে অখণ্ডায়িত অংশ। পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। ফাঁপা স্নায়ুরজ্জু মানে এই যে আমাদের যে ধরো এটা যদি মেরুদণ্ড হয়, নটোকর্ড হয়, এই নটোকর্ডগুলোর ভিতরে ফাঁকা আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা যে চাকতির মতো আছে, প্রত্যেকটা চাকতির মধ্যে ফাঁকা আছে, এটাকে বলা হয় স্নায়ুরজ্জু। মানে এর ভিতর দিয়ে স্নায়ুতন্ত্রগুলো যায়, ঠিক আছে, এটা স্নায়ুরজ্জু। এরপর সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলগলীয় ফুলকা ছিদ্র থাকে। পার্শ্বীয় গলগলীয় বলতে যে পাশ দিয়ে ফুলকা ছিদ্র থাকে, তবে মানুষের আবার কিন্তু ফুলকা ছিদ্র থাকে না, ঠিক আছে, কোনো ব্যাঙ, রুই মাছ এদের আবার থাকে, কিন্তু আমরা যারা ম্যামালিয়া আছে তাদের আবার এই ফুলকা ছিদ্র থাকে না। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিওতে করডাটা পর্বের যে প্রাণীগুলো রয়েছে এই সবগুলোর বৈশিষ্ট্যগুলো কীভাবে খুব সহজে মনে রাখা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে পর্যন্ত আমরা এখানেই আজকের ভিডিওতে সমাপ্তি টানছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যেন তারা উপকৃত হতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি নোটিফিকেশনটা পেয়ে যাও। আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু আরও মজা করে দেখব যে কীভাবে তোমরা এগুলো মনে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।